প্রজেস্টেরন শুরু করি। প্রজেস্টেরনটা হচ্ছে এটা মহিলাদের জন্য সব খুব ইম্পর্টেন্ট। মেনস্ট্রুয়েশন ভেরি মাচ ভাইটাল ফর মেনস্ট্রুয়েশন। মেনস্ট্রুয়েশনের জন্য, মহিলাদের মেন্সেসের জন্য, প্রেগনেন্সির জন্য এবং স্পার্ম প্রোডাকশন, ছেলেদের স্পার্ম প্রোডাকশনের জন্য অত্যন্ত 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 ইম্পর্টেন্ট হরমোন। ঠিক আছে, এটা পাওয়া যায় কোথায়? কর্পাস লিটিয়ামে পাওয়া যায়, প্লাসেন্টায় পাওয়া যায় এবং আমাদের অ্যাড্রিনালিন গ্ল্যান্ডে পাওয়া যায়। এই হচ্ছে প্রজেস্টেরনের মোটামুটি ইতিহাস। আচ্ছা, এখন প্রজেস্টেরন কিন্তু কি করে? এটা কিন্তু সবসময় আমাদের বডিতে কমে বাড়ে। এটা সবসময় আমাদের বডিতে কমে বাড়ে। আপনাদের ডাক্তার আপনাদের রুগীদেরকে যদি কোনো মেডিকেল ডাক্তার প্রজেস্টেরন টেস্ট করতে দিয়ে বলে যে এটা কিন্তু কম, তাহলে কিন্তু কথাটা হবে না। কারণ প্রজেস্টেরন আমাদের বডিতে কমে বাড়ে, এটার কারণ আছে, সামনে দেখবেন। এবং এইটা যখন খুব বেশি কমে যায় তখন কিন্তু এটা ইনফার্টিলিটি মানে আহ, বাচ্চা না হওয়ার ইয়েতে কিন্তু চলে যায়, ওই জায়গাটা কিন্তু চলে যায়। তো এই কথাটা মনে রাখবেন যে প্রজেস্টেরন যখন একটা মহিলার খুব বেশি কমে যায় তখন কিন্তু এটা ওই মহিলার ইনফার্টিলিটির দিকে তাকে নিয়ে যায়। এই কথাটা একটু এখান থেকে মনে রাখবেন, এখানে আর কোনো কিছু মনে রাখেন আর না রাখেন। প্রজেস্টেরনের সবচেয়ে ইম্পর্টেন্ট, যেহেতু তার মাইন্ড সিমটম আমরা পাইছি, সুতরাং আমরা আগে তার মাইন্ড সিমটম দেখব। আচ্ছা, প্রজেস্টেরনের মাইন্ড সিমটমের মধ্যে আমরা কি কি দেখি? প্রথম দেখি লস অফ কনসেন্ট্রেশন, ফগি থিঙ্কিং। এই মহিলা বা এই লোকটা মনোযোগ রাখতে পারে না এবং সে চিন্তা ভাবনাগুলো ঠিক মতো করতে পারে না, এগুলা তালগোল পাকাইয়া যায়। ফগি মানে কিন্তু কুয়াশাচ্ছন্ন না, এখানে তালগোল পাকানো। ঠিক আছে, এরপরে হচ্ছে এ কিন্তু ডিসিশন নিতে পারে না। এখন ডিসিশন নিতে না পারলে পালসিটিলে আসলে এইরকম না ব্যাপারটা। হ্যাঁ, ডিসিশনে নিতে পারে না। হ্যাঁ, এবং হালকা স্ট্রেস, হালকা স্ট্রেস। কেউ তার সাথে মজা করে বললো যে জানোস আমার বাসা, এই বাসায় কিন্তু একটা সাপ আছে, যে হালকা স্ট্রেস নিতে পারবে না কিন্তু। এর অ্যাংজাইটি, এর দুশ্চিন্তার সাথে এর কিন্তু খিটখিট মেজাজ থাকবে, এর ইরিটেবিলিটি থাকবে, এর প্রচন্ড রকম রাগ থাকবে এবং এরা অ্যান্টি সোশ্যাল থাকবে। এরা মানুষের বাসায়ও যাবে না, মানুষের ডাইকা খাওয়াবেও না। হ্যাঁ, এর প্যানিক অ্যাটাক হবে। প্যানিক অ্যাটাক মানে হচ্ছে অকারণে হঠাৎ হঠাৎ করে ভয় পাওয়া। হ্যাঁ, প্যানিক অ্যাটাক হবে। এটা কিন্তু একটা আলাদা প্যাথোলজি কিন্তু এই প্যানিক অ্যাটাক। আচ্ছা, এদের ইমোশন খুব হাই থাকবে, অনেক বেশি থাকবে। হ্যাঁ, এবং সবকিছুতেই এরা কিন্তু একদম মানে সবকিছু সবকিছুতেই এদের মানে মানে এরা ভরপুর হয়ে যাবে, মানে একদম মানে ইমোশনাল হইলো একদম পুরা ইমোশনাল, এর বাইরে এর থেকে বেশি ইমোশনাল হইতেই পারে না। এদের মুড সুইং থাকবে। হ্যাঁ, এদের প্যাথোলজি যখন আরো আরো নিচের দিকে নামতে থাকবে তখন কিন্তু এদের সিভিয়ার ডিপ্রেশনের মধ্যে এরা পড়ে যাবে এবং এখান থেকে কিন্তু অনেকে আত্মহত্যা করে। ঠিক আছে, হ্যাঁ, ডিসপায়ার থাকবে। হ্যাঁ, আমার রোগ কিছুতেই ভালো হবে না, আমার মা কিছুতেই আমারে ভালোবাসবে না, আমার জামাই কিছুতেই আমাকে ইয়ে করবে না। হ্যাঁ, এই ধরনের ডিসপায়ার এবং হোপলেসনেস থাকবে। আনকন্ট্রোলেবল মানে অনেক পরিমাণ কাঁদবে, আনকন্ট্রোলেবল ক্রাইম, প্রচুর কান্নাকাটি করবে, প্রচুর স্যাডনেস এদের মধ্যে তৈরি হবে। ঠিক আছে, হ্যাঁ, এবং সুইসাইডাল একটা ডিপ্রেশন তৈরি হবে। হ্যাঁ, এবং সুইসাইডাল ডিপ্রেশন তৈরি হবে। হ্যাঁ, এবং তারা মনে করবে একটা ডিলিউশন আছে, খুব বিখ্যাত ডিলিউশন এই প্রজেস্টেরনের। এটা হচ্ছে তারা আসলে অন্য মানুষের মানে তাদের রূহ অন্য মানুষের বডি, যে আমি আমি তো আসলে আমার মধ্যে নাই, আমার মধ্যে আমার আমার রুটা তোমার মধ্যে ঢুকে গেছে, এই কারণে আমার বডিটা আজকে দেখতে এরকম লাগে। এই ধরনের ডিলিউশন কিন্তু প্রজেস্টেরন হরমোনের প্যাথোলজিক্যাল অনেক নিচের দিকে পাওয়া যায়। ঠিক আছে, যিনি ভাই মাইকটা খুলছেন উনি একটু বন্ধ করেন, পরে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। অনেক সময় পাওয়া যাবে, এমন বেশি সময় লাগবে না, আমরা পরে আস্তে ধীরে কথা বলবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তারপরে কি আসছে? এবার আমরা প্রজেস্টেরনের আমরা একটা ক্লিনিক্যাল ইউজ দেখি। ক্লিনিক্যাল ইউজ হচ্ছে প্রজেস্টেরন কি করে দেখেন। ক্লিনিক্যাল ইউজগুলো আগে দেখেন, মানে এগুলা এগুলা দেখেন এবং এবার মাইন্ডের সাথে মিলান, দেখেন কি কি হয়। প্রথম কথা যে এই প্রজেস্টেরনের অভাবে কিন্তু মেয়েদের ভ্যাজিনাল ড্রাইনেস তৈরি হয় এবং মেয়েদের ভ্যাজিনাল ড্রাইনেস কিন্তু আপনারা যদি আপনাদের ক্লিনিকে যেতে মানে ক্লিনিকে দেখেন তাহলে কিন্তু অনেক মেয়ে এই ভ্যাজিনাল ড্রাইনেস নিয়ে আসে এবং কিচ্ছু করতে পারে না, কোনো ড্রাগের পক্ষে সম্ভব হয় না।
খুব কম ড্রাগ আছে, আমাদেরই শুধুমাত্র ড্রাগ আছে, কনস্টিটিউশনাল অনেক রেমেডি আছে, সাথে এই ধরনের সার্কোড আছে। এদের কিন্তু মানে ভ্যাজিনাল ড্রাইনেস তৈরি হয়, ঠিক আছে? এবং এটা কি করতে পারে, এটার অভাবে কি হয়, তার মেনস্ট্রুয়েশনটা ব্লক হয়ে যায়, মেনস্ট্রুয়েশনটা কমে যায়, ঠিক আছে? এটা হচ্ছে প্রজেস্টেরনের প্রথম কথা, ঠিক আছে? হ্যাঁ, এর কারণে অ্যাজমা হয়। অ্যাজমা হওয়ার কারণ এটা একটা খুব বড় কারণ, ঠিক আছে? এবং এই হার্ট ফেলিউর হয়, ইপিলিপসি হয়, মাইগ্রেন হেডেক হয়, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি করে, এটা কিন্তু ব্লাড ক্লট করে ফেলতে পারে, বিশেষ করে পায়ের মধ্যে, ঠিক আছে? হ্যাঁ, ভ্যাজিনা থেকে সেটা ব্লিডিং হয়, মেয়েদের ভ্যাজাইনা থেকে এখানে ব্লিডিং হয়। ব্রেস্ট, ব্রেস্ট অত্যন্ত টেন্ডার থাকে, ব্রেস্টে কাপড়ও লাগাইতে পারে না, এত এত পরিমাণ স্পর্শকাতর থাকে। হ্যাঁ, এরপরে কি হয়, এদের লিভার ডিজিজ থাকে, যে কোনো এন্ডোক্রিন প্রবলেমে আপনি লিভারের ডিজিজ পাবেন, এটা অলমোস্ট কমন। এরপরে পেইনফুল সুয়েলিং হয়, অ্যাবডোমেনটা বেশ ফুলে যায়, পেটটা বেশ ফুলে যায়, এবং সেখানে যে একটা মানে যে ফুলে যায় এটা খুব পেইনফুল হয়, খুব পেইনফুল হয়। হ্যাঁ, ব্লোটিং হয়ে যায়, নসিয়া আসে, মানে বমি বমি ভাব, কনস্টিপেশন তো আসবেই কারণ লিভারে গন্ডগোল হয়ে গেছে, কিন্তু আবার খিদে বেড়ে যায়, এবং এরা কিন্তু ওয়েট গেইন করতে থাকে। এই হচ্ছে প্রজেস্টেরনের মানে মোটামুটি। আরও আছে, দেখেন কত কত স্প্রেকটামের রেমেডি। এরপরে কি হয়, আরো কি কি পাই আমরা, হেডেক পাবো, মাথা ব্যথা পাবো, ইনসমনিয়া পাবো, হট ফ্ল্যাশ পাবো। হট ফ্ল্যাশ কখন হয়, হট ফ্ল্যাশ সাধারণত মহিলাদের দুইটা সময় হয়, একটা হচ্ছে তিনটা সময় হয়, দুঃখিত। একটা হচ্ছে যখন তাদের মেনস্ট্রুয়েশন ইরেগুলার হয়ে যায় বা তাদের মধ্যে একটা লেটেন্ট পিসিওএস এর মতন সিমটম গ্রো করে। দ্বিতীয়টা কখন পাবো আমরা, যখন তাদের ওভারিটা কেটে ফেলে দেওয়া হয়, ইউটেরাসটা কেটে ফেলে দেওয়া হয়। তৃতীয়ত কখন পাবো, তৃতীয়ত পাবো হচ্ছে যে তার যদি এক্সট্রিমলি তার যদি অনন্য যে ইয়েগুলো আছে, এগুলা যদি মানে এন্ডোক্রিন যে সমস্ত ফাংশনগুলো আছে এগুলা যদি ইম্পেয়ার্ড হয়, এই সমস্ত কারণে কিন্তু হট ফ্ল্যাশ পাই আমরা, ঠিক আছে? তো এটা ইম্পেয়ার্ড কখন হয়, মেনোপেজের পরে হয়, ঠিক আছে? মেয়েদের কিন্তু এই যে হরমোনাল যেই ব্যালেন্স এটা কিন্তু অনেকটুকুই মেনোপেজের পরে প্রবলেম শুরু হয়ে যায়। এই কারণে হরমোনাল ব্যালেন্স নষ্ট হয়ে যাওয়ার কারণে এর মধ্যে কিন্তু আমরা প্রচুর পরিমাণে হট ফ্ল্যাশ পাই, ঠিক আছে? তারপরে কি পাই আমরা, প্রফিউজ সুইট, প্রচন্ড ঘামে, হ্যাঁ, একনে ব্রণ পাই, এখানে সেখানে হার্সিটিজম, এখানে সেখানে তার চুল উঠে, ইয়ের গোফের ওখানে, গালে, ঠিক আছে, বিভিন্ন জায়গায় তার চুল উঠে, হ্যাঁ, চুলগুলা বড় হয়ে যায়, দাড়ির মতো দেখা যায়, টায়ার্ডনেস তো পাবোই। হুম, মনোযোগ পাবো না, ডিপ্রেশন পাবো, কোনো মনোযোগ থাকবে না কোনো কিছুতে, রান্না করতে গেছে ঝামেলা করে ফেলবে, লবণ টবণ কম দিয়ে ফেলবে, ঠিক আছে? ডিপ্রেশন পাবো, অ্যাংজাইটি পাবো, মুড সুইং আগেই বলছি, প্রচণ্ড ইমোশনাল হয়ে পড়ে। এই হচ্ছে ক্লিনিক্যাল কজ, ঠিক আছে? এইবার আসেন, আমরা কি কি পাই, প্রজেস্টেরনটা মে কজ হচ্ছে সে ডিজিনেস, সে ডিজিনেস তৈরি করে, তার মাথা ঘুরায়। আপনি কি আমাকে কিছু বলতে চান? একটু কাইন্ডলি মাইকটা বন্ধ করে রাখেন। প্রজেস্টেরনটা তার তার মাথা মানে তার মাথা ঝিমঝিম করে, ঠিক আছে? লাইট হেডেডনেস হয়, তার মাথা মাথা হালকা হালকা লাগে, হ্যাঁ, মাথা ডিজিনেস, উনি শব্দ করার সাথে সাথে আমি কি জানি বলে ফেললাম, মাথা ঘুরে, সরি, ওটা মাথা ঝিমঝিম করে, লাইট হেডেডনেস, ঠিক আছে? তার মাথা কিন্তু হালকা হালকা লাগে, হ্যাঁ, এবং সে মূর্ছা যায়, ঠিক আছে? হ্যাঁ, যখন সে শোয়ার থেকে উঠে, এটা হচ্ছে খুব বড় একটা ইন্ডিকেশন। প্রোজেস্টেরন ক্যান কজ ওয়েট লস অর ওয়েট গেইন। প্রোজেস্টেরন কি করে, সে হয় ওয়েট লস করে, নতুবা কি করে, সে ওয়েট গেইন করে। ওয়েট লস, আমি কখনো ওয়েট লস পাইনি, আমি সবসময় ওয়েট গেইনই পাইছি আমার যেগুলো ক্লিনিক্যাল কেস আছে হালকা পাতলা, ঠিক আছে? ক্লিনিক্যাল ইন্ডিকেশনে আমরা কি পাবো, ক্লিনিক্যাল ইন্ডিকেশনে আমরা পাবো হচ্ছে এ কিন্তু ওয়েট গেইন করতেছে, এর পোস্ট মেনস্ট্রুয়াল স্ট্রেস আছে, এর মেনস্ট্রুয়াল সাইকেলে প্রবলেম আছে, ইরেগুলার হয়। এখন ইরেগুলারের প্যাটার্ন কি, আপনি আমাকে জিজ্ঞাসা করতে পারেন, ইরেগুলার প্যাটার্ন যে কোনো প্যাটার্নে আসতে পারে, ইরেগুলারের প্যাটার্ন নেই এখানে, ইরেগুলার মানে ইরেগুলার মানে আপনার এটা একটা, এটা এমন একটা প্রাকৃতিক নিয়ম যে আপনার এটার যে প্যাটার্ন আপনি যদি বলি, এটার প্যাটার্ন নাই,
এটা প্যাটার্ন ছাড়া, মানে আপনি এটাকে দেখলেই বুঝতে পারবেন। আপনার যদি কোনটাকে অ্যামেনেরিয়া বলে, কোনটাকে ডিসমেনোরিয়া বলে, কোনটাকে মেনোরেজিয়া বলে, কোনটাকে মেট্রোরেজিয়া বলে, কোনটাকে ক্লেপ্টোমেনিয়া, এগুলো যদি সব আপনার জানা থাকে, তাহলে ইরেগুলার মেনস্ট্রুয়েশন সাইকেল নিয়ে তেমন কোনো ইয়ে হয় না। এরপরে আমরা মেনোরেজিয়ার একটা বড় লক্ষণ পাই, হেভি ব্লিডিং। হেভি ব্লিডিং, প্রচুর ব্লিডিং হয়, হ্যাঁ, এবং এটা কিন্তু কন্ট্রোল করা যায় না। আচ্ছা, ব্রেস্টের টেন্ডারনেস, ব্রেস্টের টেন্ডারনেস আমরা একটু আগে ইয়েতেও দেখে আসছি। এখন আমরা এখানে এসে আমরা এটা ফলিকুলি নামে পাবো, থাইরয়েডি নামে পাবো কিছুটা, ঠিক আছে, কার্সিনোসি নামে পাবো। এখন ব্রেস্ট টেন্ডারনেস থাকলে কি আমরা এই প্রজেস্টেরন দিয়ে দিব? এটা কিন্তু না। ব্রেস্ট টেন্ডারনেসের সাথে তার কিন্তু অন্যান্য সিমটমগুলো মিলতে হবে, ঠিক আছে। ফাইব্রোসিস্টিক ব্রেস্ট, হ্যাঁ, ব্রেস্টের মধ্যে কি হয়েছে, তার ফাইব্রোসিস তৈরি হয়েছে, হ্যাঁ, ফাইব্রোসিস তৈরি হয়েছে মানে কি, ওই জায়গাগুলা, ওই জায়গাগুলোর কোষগুলা কি হয়েছে, এগুলো মরে গেছে, ঠিক আছে, এগুলো মরে গেছে, ওগুলো আছে কিন্তু এগুলো মরে গেছে, ফাইব্রয়েড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবং সবচেয়ে বড় ইন্ডিকেশন, সরি, এরপরে আবার আমরা লিখছি ফাইব্রয়েড। এই ফাইব্রয়েডের অর্থ হচ্ছে তার ইউটেরাইন ফাইব্রয়েড হইতে পারে, তার ইউটেরাইন ফাইব্রয়েড হইতে পারে, হুম, এটা হইতে পারে, হ্যাঁ। এবং শরীরের যে সমস্ত জায়গায় এই ফাইব্রয়েড হয়, যে সমস্ত অর্গানে ফাইব্রয়েড হয়, প্রায় সমস্ত অর্গানেই তার কিন্তু ফাইব্রয়েড হইতে পারে, ঠিক আছে। এরপরে আরেকটা বড় প্রবলেম, খুব বড় ইউজ হয় এখানে, গল ব্লাডার স্টোনের প্রবলেম। আচ্ছা, গল ব্লাডার প্রবলেমটা আমি একটু একটু বিস্তারিত বলি। গল ব্লাডারের প্রবলেমটা কি হয়, গল ব্লাডারের প্রবলেমে প্রথম দিকে যে সমস্ত ওষুধ, যেমন ধরেন যদি একদমই আপনার মেডিসিনগুলা, কনস্টিটিউশনাল মেডিসিনগুলা ইউজ করে আমরা যদি গল ব্লাডার প্রবলেম সলভ করতে না পারি, সেক্ষেত্রে আমরা আসলে কিছু ওষুধ ইউজ করি। যেমন গল ব্লাডারের খুব বড় ওষুধ কি, এটা হচ্ছে ডায়াসকোরিয়া, আমরা খুব বেশি ইউজ করি, আমরা ওইখানে চায়না ইউজ করি, হ্যাঁ, এই ধরনের অনেকগুলো ওষুধ কিন্তু আমরা কনস্টিটিউশনালি ইউজ করি। কিন্তু অনেকের হয় কি, গল ব্লাডারে এই সমস্ত ইয়েতে আমরা কিছু করতে পারি না, তখন এসে আমরা যেটা ইউজ করি সেটা কি, সেটা হচ্ছে আরে কোলেস্টোরিনাম। কোলেস্টোরিনামটা আমরা ইউজ করি, কোলেস্টোরিনামটা ইউজ করার সাথে সাথে কিন্তু পেইনটা অনেকটুকু কমে যায়। আমি দেখি নাই কোলেস্টোরিনাম ইউজ না করে যে কারো পেইন কমে নাই, এরকম আমি কখনো দেখি নাই। কিন্তু কোলেস্টেরিনাম পেইন কমাইতেছে, কিন্তু গল ব্লাডারের যেই প্রবলেমটা আছে, এটা জানি কেমন আরেকটু জটিল হয়ে যাচ্ছে। যেরকম প্যাথোলজিতে আসতেছে, প্যাথোলজি করতে করতে আমরা দেখতেছি ডাক্তার বলতেছে যে না এটা তো জটিল হয়ে যাচ্ছে, এখানে তো ইনফেকশন আছে, আপনি কিন্তু এটা খান, আপনি কিন্তু ওইটা খান। এই যে ধরেন এই যে প্রবলেমটা, ঠিক আছে, এবং গল ব্লাডার জটিল হয়ে গেলে এটা কিন্তু এমন একটা লেভেলে যায় যে তখন কিন্তু ডাক্তারও অপারেশন করতে ভয় পায়। তখন সে অ্যান্টিবায়োটিক দিবে। আপনারা যদি প্র্যাকটিস অফ মেডিসিন দেখে থাকেন, তাদের প্র্যাকটিস অফ মেডিসিন আপনারা বুঝতে পারবেন আমি কি বলতেছি। তখন সে কিন্তু অ্যান্টিবায়োটিক দিবে। অনেক সময় দেখা যায় এই অ্যান্টিবায়োটিক দেওয়ার পরেও এর কিন্তু এই প্রবলেম যায় না, যায় না কিন্তু। তখন যদি এটা মহিলাদের ক্ষেত্রে, যেহেতু আমরা মেন্টাল সিমটমগুলো খুব ভালোভাবে দেখছি এই রেমেডির, সেহেতু যদি এটা মহিলাদের দিকে হোক আর পুরুষের দিকে হোক, এই সমস্ত মেন্টাল সিমটমের সাথে যদি কোনো ধরনের কোনো অ্যাফিনিটি থাকে, তাহলে যেটা করতে হবে, তাহলে কিন্তু আমাদেরকে একটু প্রজেস্টেরন ইউজ করে দেখতে হবে। আপনি অন্তত আপনার অনেক রুগীকে, হয়তো একজন ডাক্তার যদি 20-25 বছর প্র্যাকটিস করেন, এত কম সময়ে যদি প্র্যাকটিস করেন, তাহলেও আপনি আপনার অনেক রুগীকে এই কোলাঞ্জিও কার্সিনোমা, মানে গল ব্লাডার ক্যান্সার যেটা বলি আমরা, কোলাঞ্জিও কার্সিনোমা, কোলাঞ্জিও কার্সিনোমার হাত থেকে আপনি হয়তো বের করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে, হ্যাঁ। এবং এখানে এটা এখানে এটাকে কিন্তু এই ধরনের প্রবলেমে, এই ধরনের ডিপ প্যাথোলজিক্যাল প্রবলেমে আপনারা মানে একটু লোয়ার পোটেন্সি ইউজ করবেন, হায়ার পোটেন্সিতে যাবেন না, হায়ার পোটেন্সিতে গেলে রেসপন্স করতে চায় না। তো এই হচ্ছে মোটামুটি প্রজেস্টেরন নিয়ে বললাম।